আশা করি ভালো আছেন সবাই। আমার আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের প্রসঙ্গ এই ঈমান আমান বা নীতি নৈতিকতা। আবার বলছি, আজকের প্রসঙ্গ ঈমান আমান বা নীতি নৈতিকতার পেছনে কারণ। সরি, ভুল হচ্ছে। একটু ভুল হয়ে গেছে। আজকের প্রসঙ্গ ঈমান আমান বা নীতি নৈতিকতার অভাবের নেপথ্যে কারণ। বিষয়টা আবার বলছি, আজকের প্রসঙ্গ হচ্ছে ঈমান আমান বা নীতি নৈতিকতার অভাবের নেপথ্যে কারণ। তো শুরু করি। কথাটা নূতন নয় এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি হয়ে আসছে অনন্তকাল ধরে মানুষের ভিতরে। তা আজকে এটা এসে গেছে, এজন্য বিভিন্ন মহলে এটার একটা প্রভাব, এটা একটা আলাপ আলোচনা, গুঞ্জন সর্বাত্মক। শহর, হাট, বাজার, গ্রাম, বাড়ি বাড়ি আলাপ হচ্ছে যে মানুষের ঈমান আমান নাই বা নীতি নৈতিকতা নাই। এটা যে তারা বলা বলি করে, এটা অহেতুক নয়। এটা সত্যি তাদের এই চিন্তাটা, ভাবনাটা সঠিক যে মানুষের ভিতরে নৈতিকতার অভাব, ঈমানের অভাব। কিন্তু এর নেপথ্যে কারণটা আমি এ ব্যাপারে বিভিন্ন জায়গায় আলাপ করেছি। তারা ঠিক মতো উত্তরটা ঠিক বোঝাতে পারে নাই, অর্থাৎ নিজেরাই বোঝে না নীতি নৈতিকতার নেপথ্যে কারণটা কি। আমার সাথে যতবার আলাপ হয়েছে, আমি এই আলাপটা সঠিকভাবে বা যুক্তিগতভাবে পাইনি। এজন্য আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। দেখি কতদূর পাওয়া যায়। বিদ্যুতেরও সমস্যা আছে। চরিত্র গঠন করার একটা প্রধান উপায় উপলব্ধি করা যাচ্ছে ধর্মীয় চেষ্টা। ধর্মীয় চেষ্টার প্রচুর প্রমাণ আছে। ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, তারপরে হিন্দুদের মন্দির, তারপরে হিন্দুদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে মন্দির কেন্দ্রিক, তারপরে গির্জা, বাইবেল, তারপরে ওই যে ইহুদি, মানে প্রত্যেকটা ধর্মের ভিতরে একটা নৈতিকতা, একটা প্রচেষ্টা চলে আসছে আদিকাল থেকে। ধর্মীয় এই চেষ্টাগুলোকে মৌলভী সাহেবরা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, ওই ব্রাহ্মণ সাধুরাও যেভাবে দেয়, সবার ভাবটা একই রকম, প্রচেষ্টা একই রকম। এবং মানুষ তার নৈতিকতা এবং নিজেকে শুদ্ধ করার জন্য বিভিন্ন ধর্মীয় ওরস, তারপরে মাহফিল, তারপরে মক্কা, মদিনা, তারপরে ভারতের গয়া, তারপরে ওরাকান্দি মেলা, সীতাকুণ্ড মেলা, বাংলাদেশেও বহু পীরের দরবার আছে। চট্টগ্রামের
চট্টগ্রাম শাহ আমানত, বাজিবিস্তান, এই সমস্ত জায়গায় ধর্মীয়ভাবে আসা যাওয়া করবে। তাদের উদ্দেশ্য কি? নিজেকে শুদ্ধ করা এবং মৃত্যুর পরে সুখ ভোগ করা। মূল ধর্ম, এই সমস্ত ধর্মীয় প্রচেষ্টার মূলে স্বার্থটা কি? যে নিজেকে শুদ্ধ করে মৃত্যুর পরে আর কোনো সাজা যাতে না পাই, খোদার ভয়তে, সৃষ্টিকর্তার ভয়তে। আর নৈতিকতা, নীতি নৈতিকতা আর ইমান আমানের অর্থটা সারে কিন্তু এক। কিন্তু আমরা সমাজের বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে আমরা নীতি কথাটা, নৈতিকতাটা ব্যবহার করে আসছি। এটা একটা ধর্মীয় প্রচেষ্টার কোনো ফল দেখা যাচ্ছে না। মক্কায় যে যায়, গয়ায় যে যায়, মাহফিলে যে যায়, কীর্তনে যে চাঁদা দেয়, ওয়াজ মাহফিলে চাঁদা দেয়, মসজিদ বানাবার জন্য, ছাদের জন্য টাকা দেয়, ভরে ভরে ইনকাম করে, এবং এই ধর্মীয় কারণে দান সওকাত প্রচুর, এবং ধর্মীয় কারণে ত্যাগও প্রচুর। এমনকি কোনো এক সময় ভারতবর্ষে নরবলি পর্যন্ত দেওয়া হতো। আর এর পিছনে যারা দান করে বা ধর্মীয় চেষ্টায় লিপ্ত, তাদের উদ্দেশ্য শুদ্ধ, নিজেকে শুদ্ধ করা। এখন শুদ্ধ কতটুকু হলো? যদি আপনি নীতি নৈতিকতা খুঁজতে যান যদি, তাহলে আধুনিক দুনিয়ায় আপনি তৃতীয় বিশ্বের কোনো দেশে পাবেন না। ভারত, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় নীতি নৈতিকতা কোনো ব্যাপারই না। কার্যকলাপ যেটা পশুতে করে না, সেটা মানুষে করে। অনেক সময় দেখা যাচ্ছে কি, মানুষত্ব গুণাগুণ, মানুষত্ব বোধ পশুর ভিতরে দেখা যায়, কিন্তু মানুষের ভিতরে যে পশুত্ব আচরণটা, এটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। এখন এটা পথপন্থা কি? উপায়টা হচ্ছে আপনার এটা সামাজিক বিষয়টা, সামাজিক ব্যাধি। এখন ওবামার বা ট্রাম্পের একটা সন্তান হওয়ার পরেই যদি বাংলাদেশে এনে চট্টগ্রামের সালমান চোরের বাড়িতে রাখা হয়, বা বরিশালের মোখলেস, এরা শীতল চোর, দাগি চোর, প্রাচীন চোর, এদেরকে আমি চিনি। মোখলেস মারা গেছে সালমান রাউজান থানায় বাড়ি, কদলপুর ইউনিয়নে বাড়ি, এদেরকে আমি চিনি। এখন এই সালমানের বাড়ি যদি ওবামার বাচ্চা হওয়ার সাথে সাথে এনে এই বাসায় রাখা হয়, এখানে সালমানের ওয়াইফের দুধ খাবে, তাদের ঘরে লালিত পালিত হবে, সমাজে বড় হবে। ওবামার ওই ছেলেটির ভিতরে ওবামার যে বৈশিষ্ট্য, ওবামার যে চিন্তা চেতনা, ওবামার যে মেন্টালিটি, ওবামার যে আশা আকাঙ্ক্ষা, ওবামার যে আছে, ওবামার ছেলে সালমানের ঘরে এসে যখন বড় হবে, রাউজানের গ্রামে বড় হবে, সে কি হবে? অনেক ব্যাখ্যা দেব না, আমি শর্ট করে বলবো, বিদ্যুতের সমস্যা আছে। আবার যদি কোনো রাজা, সৌদি আরবের কোনো রাজা, সৌদি আরব বা কাতারের কোনো রাজার ছেলেকে জন্মের সাথে সাথে পুরস্পুরের মোখলেস চোরের বাড়িতে রাখা হবে। এখানে দুধ পানি খেয়ে বড় হবে। বড় হইয়া ও যে রাজার ছেলে, ও যে বাদশার ছেলে, তাকে ওর ভিতরে প্রমাণ পাওয়া যাবে। এই ঘরে বড় হবে। এই ঘরে বড় হইয়া তার জন্ম ইতিহাস, সে মোখলেসকে বাবা বলবে, সে সালমানকে বাবা বলবে। এখানে সে বড় হবে। মোখলেস সালমান কি করে? চুরি করে বা সামান্য গ্যারাজতেলি করে। এইখানে এর আকাঙ্ক্ষা, এর যা মেন্টালিটি,
এর যে আশা আকাঙ্ক্ষা, এটা কি হবে? এটা কি ওবামার মতো হবে? এটা কি ট্রাম্পের মতো হবে? হবে না। কাজী উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা দিয়ে আমি কথাটা বোঝাতে চাচ্ছি, সালমানের উৎপাদন ব্যবস্থা চুরি করা বা সামান্য কাজবাজ করা, এই দেখবে সে। আবার ওবামার ছেলেটাকে যদি এই মোখলেসের ঘরে রাখা হয়, মোখলেস ভ্যান চালায়, রিক্সা চালায়, তো একজন রিক্সা চালক যখন রিক্সা চালিয়ে আসে, ঘরের সামনে তার রিক্সাটা, তার ভ্যানটা রাখে, তার বাচ্চা, ওবামার বাচ্চাটা ওই ভ্যানে উঠবে, ভ্যানে উঠে ভ্যান চালাতে চেষ্টা করবে, বসবে, ভ্যান নিয়ে এসে খেলবে। ওবামার ছেলে কিন্তু এই মোখলেসের ঘরে রাখা হয়েছে। এ বড় হয়ে কি হবে? এ ভ্যান চালক হবে, চোর হবে। কিন্তু এটা কেন? এটা আমি বোঝাতে চাচ্ছি, এটা উৎপাদন ব্যবস্থায় ওবামার জীবনযাপন, ওবামার বর্তমান ছেলে মেয়ে জন্ম নিয়ে কি শেখে, ট্রাম্পের ছেলে মেয়ে জন্ম নিয়ে কি শেখে? বাবার মতো প্রেসিডেন্টের কথা ভাবে, বাবার মতো ক্ষমতা দখল করে, বাবার মতো যুদ্ধ করে। ওবামার ছেলে বড় হয়ে কি হবে? ওবামার ছেলে বাবার মতো হবে, বাবার মতো যুদ্ধ করবে। আর মোখলেসের ঘরে এসে ওবামার ছেলে বড় হলো, মোখলেসের ঘরে বসে ওবামার ছেলে বড় হয়ে কী ভাববে? বাবার মতো চুরি করবে। এখন যে উৎপাদন ব্যবস্থা মানুষকে তার নীতি নৈতিকতা সৃষ্টি করে। ইমান আমানের কথাটা এর সাথে আলাদাভাবে বলবো না, ইমান আমান বা নৈতিকতা একই কথা। শ্রেণীবিভক্ত সমাজে তার উৎপাদন ব্যবস্থাই বিভক্ত সমাজের মানুষ সৃষ্টি করে। ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থাই শ্রেণীতে বিভক্ত করছে। যতকাল যেদিন থেকে ব্যক্তিগত উৎপাদন এসছে, সেদিন থেকে সমাজ শ্রেণী বিভক্ত হয়ে গেছে। কাজে শ্রেণী বিভক্ত সমাজে যে শ্রেণীতে যে জন্ম নেবে, সেই শ্রেণী সে প্রতিনিধিত্ব করবে। সেই শ্রেণীর তার চিরায়ত, এই যে কালচারটা, শিক্ষাটা, জীবনের লাইফ স্টাইলটা, ভবিষ্যৎটা, ভাবনাটা, তার উৎপাদন ব্যবস্থা তাকে শেখাবে। শ্রেণী সংগ্রামে উৎপাদন ব্যবস্থা একটা মানুষকে তার চরিত্র গঠন করে, তার আশা আকাঙ্ক্ষা, তার জীবন ব্যবস্থা, সব কিছু শ্রেণী বিভক্ত সমাজে ওয়ার্কার শ্রেণী বা কিষাণ পরিবার বা ভ্যান চালকের ছেলে বড় হয়ে ওরকম ভাববে। শ্রেণীবিভক্ত সমাজে, বুর্জোয়া সমাজের ছেলেরা, কোনো প্রিন্সিপালের ছেলে, কোনো সেনাপতির ছেলে, সে বড় হয়ে কী ভাববে? কাজেই শ্রেণীবিভক্ত সমাজে নীতি নৈতিকতা এভাবে সৃষ্টি হয়। নীতি নৈতিকতার কোনো কারখানা নেই। যে কারখানায় নীতি নৈতিকতা সৃষ্টি হবে, ওখান থেকে কিনে এনে আমার ছেলেকে দেব, আমার ছেলে বড় হবে, বুর্জোয়া হবে, ধনী হবে বা মন্ত্রী হবে। কাজেই নীতি নৈতিকতার কোনো কারখানা নেই। যে কারখানা এটা হবে, নীতি নৈতিকতার সৃষ্টি করে তার উৎপাদন ব্যবস্থা, তার চতুর্পাশের পরিবেশ পরিস্থিতি তাকে জ্ঞান দেয়। সমগ্র জ্ঞানটা সৃষ্টি হয় উৎপাদন ব্যবস্থার অভ্যন্তরে, ভেতর থেকেই সমস্ত মানুষের জ্ঞানের সৃষ্টি হয়। জ্ঞান আলাদা কোনো প্রতিষ্ঠান থেকে, স্কুল কলেজে একটা জ্ঞান দেয় এরকম একটা ধারণা আমাদের আছে। এটা আমাদের পরিবেশের ভিতরে স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। কিন্তু আমার পরিবেশ, আমি যেদিকে তাকাই, যা দেখি, বা উৎপাদন ব্যবস্থায় আমি যদি কিষাণের ছেলে হই, আমি যদি ওবামার ছেলে হই, আমার নীতি নৈতিকতাটা ওভাবে হবে। আমরা সারে যে সমস্ত সমস্যা দেখছি, সারে দেখছি দুর্নীতি, নীতিহীন কার্যকলাপ, নীতিহীন কাজ। প্রতিটি মানুষকে আমরা দেখে তার কিছুই, তার অভ্যন্তরের চিন্তা ভাবনাটা আমরা
বুঝতে পারি না। সারে যে কী এটা বোঝা যায় না। অভাবে আমরা দেখি উনি রাজা, উনি প্রধানমন্ত্রী ইত্যাদি। সারে যে কি মানুষ না পশু, তার নীতি নৈতিকতা কি, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেকের ধারণা ইমানের অভাব থাকলে এগুলো সমস্যা হয়, মানলাম ইমানের অভাব থাকলে। ইমান এমন জিনিস, আপনার ঘরে যদি একজন কৃষকের ঘরে যদি চাল না থাকে, তার 4-5 ছেলে মেয়ে, সে ভ্যান চালাতে গেছে, ঘরে তার চাল নিয়েই ফিরতে হবে। আজকে চাল নিতে না পারলো, আজকে না খেয়ে থাকলো, তার পরের দিন দুপুরে আবার নিতে পারলো না, তখন এই যে ইমান দিয়ে তার কি হবে? কাজী ইমান এখানে বড় না, বড় তার পরিবারের ভরণ পোষণ তাকে দিতেই হবে। সে মৌলভী সাহেব হোক, সে পীর সাহেব হোক, সে যেই হোক, ভরণ পোষণ যখন দিতে পারবে না, তখন সে তো বাধ্য হইয়া অন্যকে জবাই করবে, চাল নিয়ে আসবে, ডাকাতি করবে, চুরি করবে। এটা হলো একটা পথ। আরেকটা পথ, নিজে আত্মহত্যা করবে। ইমান আমি অপরাধ করব না, আমি আত্মহত্যা করে মরে যাব, সেটা ভিন্ন পথ। কিন্তু অভাব তো মানুষের, পৃথিবীর মানুষের যে নীতি নৈতিকতা গড়ে উঠবে, এখানে বাধা হচ্ছে কি অভাব। ছোটোবেলা পড়েছি, 9-10 পড়েছি, অভাব 3 প্রকার না 4 প্রকার। তার ভিতরে বিলাস অভাব, আর মৌলিক অভাব, নিত্য প্রয়োজনীয় অভাব। যাই আমি না, অভাবী মানুষকে অধপতনে নিয়ে যায়। অভাব থাকবে না আর মানুষও ভালো হবে না, এটা হচ্ছে কথা। আমি একটু পরে বলবো, অভাবের বিষয়টা একটু পরে বলবো। উৎপাদন ব্যবস্থার এই যে নীতি নৈতিকতার সৃষ্টি হয় কোথায়? এটা একটু আগে বলেছি, এটা কোনো কারখানায় পাওয়া যায় না, কারখানায় সৃষ্টি হয় না। নীতি নৈতিকতা, ইমান আমান কোনো কারখানায় সৃষ্টি হয় না। আবার নীতি নৈতিকতা সঠিক করার জন্য মক্কা, মদিনা, গয়া, মাহফিল আর ধর্মীয় চাঁদা দিলেও নীতি নৈতিকতা পারফেক্ট হবে না, শুদ্ধ হবে না। উৎপাদন ব্যবস্থার গর্ভে যে যখন যে ব্যবস্থা ছিল, দাস যুগের মানুষের মন মানসিকতা, আশা আকাঙ্ক্ষা ছিল একরকম। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ধনতান্ত্রিক ব্যবস্থা, বিশ্ব সাম্রাজ্যবাদ, প্রতিটি যুগের উৎপাদন সিস্টেম একটার থেকে আরেকটা ভিন্ন। মানুষের বেলায় হুবহু ওই উৎপাদন ব্যবস্থার প্রভাবটা এসে পড়ছে মানুষের বিহেভে, মানুষের আচরণে, মানুষের অভ্যাসে, মানুষের আশা আকাঙ্ক্ষায়। এই সমস্ত উৎপাদন ব্যবস্থার প্রভাবটা এখানে আসবে। কাজে মানুষের নীতি নৈতিকতা সৃষ্টি করে, মানুষের জ্ঞান সৃষ্টি করে উৎপাদন ব্যবস্থার ভেতরে। সেখান থেকে সামন্তবাদী ব্যবস্থার একটা ব্যবস্থার উৎপাদন দিয়ে আমি উদাহরণ দেব, যে সে সামন্তবাদের শ্রেণী ছিল কি দুটা, জমিদার আর প্রজা। প্রজাদের ইচ্ছা ছিল কি, জমিদারকে সম্মান করা, জমিদারকে খাজনা দেওয়া, আর কোনো পলিটিক্স ছিল না, যা রাজা আর প্রজা। তবে প্রজাদের ক্ষোভ ছিল কি, এই রাজা যদি মরে যায় আমরা খুশি হব, এই রাজাকে মেরে যদি সব দখল করতে পারি তাহলে আমরা রাজার অত্যাচার থেকে বাঁচব। কাজী প্রজার উদ্দেশ্য ছিল রাজা উৎখাত করা। আজকে সাম্রাজ্যবাদী যুগে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের সমস্যা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, উৎপাদক শ্রেণী এখানে বঞ্চিত, তাদের কোনো অধিকার নাই। তারা এটা অধিকারটা চায়। সমস্যাটি কি? পার্লামেন্টারি সরকার, সংসদ, সেনাবাহিনী, পুলিশ, রাষ্ট্রপতি, জাতির পিতা, এরা হলো বাধা।
উৎপাদক শ্রেণী, সম্মানিত শ্রমিক, কৃষক, তারা সমস্ত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। এই যুগে আমার চেতনা কি, উৎপাদন ব্যবস্থা আমাকে শিখিয়েছে এই সংসদ, এই পার্লামেন্ট, এটা আমার শত্রু। যে ভোট চায় সে আমার শত্রু। মানে আজকের যুগে উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণী, কৃষক এবং হাজারো উপায়ে যারা শ্রম বিক্রি করে, এই জোটটা, এই মজদুর হলো শিক্ষা তাকে কে দিছে? সে তো কোনো স্কুল কলেজে যে সেখানে তাকে শিক্ষা দিচ্ছে এই পার্লামেন্টারি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তার এই নীতির নৈতিকতা সৃষ্টি হয়েছে এই ব্যবস্থার বিরুদ্ধে স্ট্রাইক করা। কাজে প্রতিটি সমাজ ব্যবস্থার যে একটা ধ্বংস হয়ে গেছে, নূতন একটা এসছে, এর পিছনে ছিল অসন্তুষ্ট। আর অসন্তুষ্টর কারণ ছিল কি? অভাব। কবে যে মানুষের ভিতরে চেতনা সৃষ্টি হয়েছে, এটা সুনির্দিষ্টভাবে কোনো দিন তারিখ নাই। তবে যেদিন থেকে মানুষের ভিতরে শ্রেণী বিভক্ত হয়েছে, সেদিন থেকে মানুষের ভিতরে শ্রেণী চেতনা, শ্রেণী বিদ্বেষ সৃষ্টি হয়েছে এবং ওই শ্রেণীর একটা নীতি নৈতিকতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইমান আমানও সৃষ্টি হয়েছে। ইমান আমান, নীতি নৈতিকতা এগুলা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বা কোনো কারখানায় পাওয়া যায় না। এটা পাওয়া যায় শ্রেণী সংগ্রামের ভিতর দিয়া। কাজী আমার যে এতকালের যে ধ্যান ধারণা মানুষের, যে মক্কায় গেলে আমি ভালো হয়ে যাব, আমার নীতিটা হবে, আমার নীতি নৈতিকতা ঠিক হবে, পূজায় গেলে, কীর্তনে গেলে, মহাপিলে গেলে আমার মানুষ যায় এবং এখানে প্রচুর সাহায্য সহযোগিতা করে। ফলে কি আসে? মক্কা থেকে ফিরে এসে যে লাউ সেই কদু, যেই সুদ খেত এখনও সেই সুদ খায়, যেই ঘুষ খেত এখনও সেই ঘুষ খায়। কাজী আমরা যারা বলে বেড়াই বা ভাবে বেড়াই যে আমাদের নীতি নৈতিকতার জন্য দায়ী হলো রাজনৈতিক দলগুলো, এরকম কথাগুলো শোনা দেয়। নীতি নৈতিকতার জন্য রাজনৈতিক পার্টি না, অর্থাৎ উৎপাদক শ্রেণী, উৎপাদন ব্যবস্থা আমাকে যা শিখিয়েছে, সেখান থেকে আমি যা শিখেছি, আমি যে বৈষম্যর শিকার হয়েছি, আমি যে অত্যাচারিত হচ্ছি, আমি যে নিপীড়িত হচ্ছি, কাজী এখান থেকে আমার শিক্ষাটা এসছে। তা আমি যখন আমার অধিকারের কথা বলবো, তখন যে আমার অধিকার হরণ করে সেই আমাকে বলবে আমার নৈতিকতার অভাব, আমার নীতির অভাব। কাজে শ্রেণী সংগ্রামে নৈতিকতা আর নীতি এই কথাগুলা শ্রেণীর স্বার্থে বলে। এখনও অনেক মানুষ এই ব্যাপারে জ্ঞানী গুণীদের ভিতরে অজ্ঞ আছে। তারা বুর্জোয়াদের শোষক শ্রেণীর সাথে সুর মিলিয়ে বলে মানুষের ভিতরে নৈতিকতা নাই, মানুষের ভিতরে ইমান নাই। এমনকি এও বলে বাঙালি জাতির কোনো নৈতিকতা নাই। এই যে বাঙালি জাতির কোনো নৈতিকতা নাই, এই কথাটা সে বলে কেন? সে বহু অন্যায় অত্যাচার দেখতে দেখতে এবং তার কোনো বিচার না হতে হতে সে তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসতে। কাজী এটার পিছনে তো নীতি নৈতিকতা আর অপরাধ আর ক্রাইমের পিছনে তো অভাবের কারণে এটা সৃষ্টি হচ্ছে। এখন ট্রাম্পের অভাব কি? ওবামার অভাব কি? একজন রাজা বাদশার অভাব কি? তার গদি ঠিক রাখতে গেলে তার বিরোধী দলকে হত্যা করবে, সে তার বিরোধী নেতাকে হত্যা করবে। ইরানের বা মধ্যপ্রাচ্যের সম্পদ বা মধ্যপ্রাচ্যের দখল নিতে হলে তাকে ইরানের এই হত্যা করতে হবে এবং চীন রাশিয়া মিলে তাকে এইগুলো করছে। তাদের হলো ওইটা অভাব। পৃথিবী ভোগ দখল করা, পৃথিবী ডাকাতি করা হলো ওদের অভাব। একজন কিষানের কী অভাব, একজন শ্রমিকের কী অভাব, একজন সর্বহারা মজদুরের কী অভাব? তার চাল নাই,
তার সন্তান স্কুলের মুখ দেখে নাই, অসুখ হলে নিজে ওষুধ খেতে পারে না, তার ওয়াইফের ডেলিভারিতে হসপিটালের পথেই মারা যায়, তার এলে এই অভাব থেকে সে কি করে অন্যের গলা কেটে ডাকাতি করে, চুরি করে, তার এই অভাব থেকে সে চুরি করে। আর ট্রাম্পের ওই অভাব পৃথিবী দখল ডাকাতি করার জন্য সে ইরানের উপর আক্রমণ চালাচ্ছে। রাশিয়ার চীনের অভাব কি? মধ্যপ্রাচ্যে ওখানে লুটপাট করতে পায় না, ট্রাম্প ওটা দখল করে আছে। কাজে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাডিকশনের, দ্বন্দ্বের মূলে রয়েছে কি জানেন? অভাব। এই অভাবই একদল মানুষ বলে যে নীতি নৈতিকতার অভাব। না, নীতি নৈতিকতার কোনো অভাব নেই। সব শ্রেণীর নীতি নৈতিকতা, ইমান আমান সবই ঠিক আছে। ঠিক নাই যারা এগুলো বলে, শোষক শ্রেণীর সাথে সুর মিলে বলে গ্রামে এই সমস্ত লোকের নাই, ডাকাতি করে চুরি করে, ওদের কোনো নীতি নৈতিকতা নেই। আবার গ্রামের খ্যাতমজুর কৃষক শ্রমিক তারা আবার ধনীদেরকে বলে গভর্নমেন্টের চাকরি করে আমাদের কাছ থেকে ঘুষ ছাড়া কাজ করে না। কাজে নীতি নৈতিকতা কোথায় পাওয়া যাবে? মহাপ্রশ্ন। নীতি নৈতিকতা ইমান আমান একমাত্র একটি সমাজ ব্যবস্থা সম্ভব, সেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কমিউনিজম। মজদুর শ্রেণীর হাতে রাষ্ট্র আসতে হবে, দুনিয়া কমিউনিস্ট পার্টির ক্ষমতা আসতে হবে। এখানে আগে শ্রেণীটা বিলুপ্ত হবে। শ্রেণী বিলুপ্ত হবে কিভাবে? আগে রাষ্ট্রায়ত্ত করা হবে, ঈশ্বরের যে স্থলভাগ, জমিখ্যাত, সামাজিক মালিকানা আনতে হবে। দুনিয়ার সব দেশগুলা খোদার জায়গার উপরে সীমানা থাকবে না, এক অর্থে পরিচালিত হবে। যৌথ চাষাবাদ হবে। যৌথ চাষাবাদে শ্রেণীর আর প্রশ্ন আসে না। যৌথ চাষাবাদ সমাজতান্ত্রিক ব্যবস্থায় যৌথ চাষাবাদ এবং যৌথ প্রক্রিয়ায় সমাজের অভাব, গরিব ধনী বৈষম্য এটা বিলুপ্ত হবে, এটা থাকবে না। কাজে এখানে অভাব দূর হবে। অভাব দূর হলে মানুষের নৈতিকতা ঠিক হবে। এখন নীতি নৈতিকতা ঠিক করার জন্য আমরা গলায় তাবিজ নেই, মসজিদে দান করি, কীর্তনে চাঁদা দেই, গয়াতে যাই ঠিক হওয়ার জন্য। ঠিক এত ধর্মীয় চেষ্টা কি পৃথিবীর কোনো মানুষ হয়েছে? চুরি ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে? হজ থেকে এসে কি সে ঘুষ খাওয়া বন্ধ করেছে? সে কি সুদে আসলে টাকা আত্মসাৎ করে মানুষের জমি কেনা এগুলো কি সব বন্ধ করে দিছে? না। যতকাল শ্রেণী সমান থাকবে ততকাল নীতি নৈতিকতা, এক শ্রেণীর কাছে নীতি নৈতিকতা সঠিক থাকবে, আর এক শ্রেণীর কাছে নীতি নৈতিকতা বেঠিক থাকবে। এখন এটার সমাধানেরই পথ হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। এবং ধরেন যতকাল সাগরের কূল আছে, এখন এই কূল নৌকো যে ছেড়ে দিয়ে একজন ভাবে যে হয় ডান দিয়ে গেলে হবে, আরেকজন বলে না বাম দিয়ে গেলে হবে, আরেকজন বলে সোজা গেলে হবে। এই যে ভাবনার উপরে এতকাল কাজ হয়ে আসতেছে। আর ভাববাদী বুর্জুয়া মতবাদ অনুযায়ী পৃথিবী চলছে। আর যারা বস্তুবাদী, দান্দিক বস্তুবাদী চিন্তা ভাবনা করে, তারা এটা ঠিক করে কম্পাস দিয়া নদীর অপর কূলটা কোথায় এবং সে পাড়ি দিয়ে ওটা যেতে পারবে। আর ভাববাদীরা এই পৃথিবী চালাচ্ছে, তাদের এই ভাবনার উপরে এই জগৎ, এবং তারাই নীতি নৈতিকতা নাই, মানুষের ইমান নাই এইটা বলে। আর উনি নিজে কি করে শোষণ করে, উনি নিজে কি করে হজ করে, হাজি।
এখন যত যতকাল অধিবিদ্যক ভাববাদী দিয়া আমরা সাগরে পাড়ি দিয়ে কুল পাইতে চেষ্টা করবো হবে না। দান্দিক বস্তুবোধের আলোকে আপনার নিরীক্ষ করে নৌকা ছাড়লে সাগরের অপর তীরে যাওয়া যাবে। কাজে সমাজে যেই শ্রেণীগুলা সৃষ্টি হচ্ছে যান্ত্রিক কারণে, যান্ত্রিক যুগে সমাজে যে সমস্ত শ্রেণী বিভক্ত হয়েছে, এগুলা যৌথ উৎপাদন ব্যবস্থা, এই প্রক্রিয়া সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক ব্যবস্থায় এলেই আপনার এইগুলা এই সমস্ত সব দূর হয়ে যাবে। এখন নীতি নৈতিকতার বিষয়টা একটু জটিল হলেও আমার কি সহজ করে বলা হলো কিনা সন্দেহ। যতকাল সমাজটাকে অধিবিদ্যক বুঝুয়ারা ভেবে চিন্তা করবে তারাই ভুলটা করছে এবং সমাজের ভিতরে এই ভুল বিভ্রান্তিটা সৃষ্টি করছে যে মানুষের নীতি নৈতিকতার অভাব, মানুষ খুব বেয়াদব, মানুষের আদব নাই, মিনিমাম জ্ঞান বুদ্ধির অভাব। এবং কোনো কোনো রাজনৈতিক দলকেও তারা বলে যে এই দলটার আদর্শ চরিত্র ভালো না। এই কিছুই এগুলো আমিও মানি, কিন্তু উৎপাদন ব্যবস্থাটা যেভাবে হবে, তার সমাজের কালচারটা সেভাবে হবে, প্রতিটি পরিবার সেভাবে হবে, প্রতিটি পরিবারের ইচ্ছা আকাঙ্ক্ষা অভ্যাসও সেভাবে হবে। এবং এই সমাজ থেকে গড়ে উঠছে আমাদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলা। তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানটা কারা হবে? এই সমাজেরই দুর্নীতিবাজরা, এই সমাজেরই নীতিহীন লোকেরা রাজনৈতিক দল গঠন করে। তো তাদের আবার নীতি নৈতিকতা তাদেরই নাই, তারাই জানে না। কীভাবে কিছু কিছু লোক আশা করে যে নীতি নৈতিকতা অভাব এবং ভালো ভালো নীতিবান মানুষ নিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে। ভালো ভালো নীতি নৈতিকতার লোক কোথায়? উৎপাদন ব্যবস্থাতে ভালো লোক জন্ম হতে পারে না, ভালো লোক তো এখানে জন্ম হতে পারবে না। যদি কেউ ভালো থাকতে চায়, না খেয়ে মরতে হবে, আত্মহত্যা করতে হবে, গলা দিয়ে মরতে হবে। আর যে সুবিধা ভোগ করতে চায়, যে শোষণ করে, তার কোনো জায়গায় অভাব থাকবে না। সে অপরকে শোষণ করে সে দিন দিন তার সব কিছু বাড়িয়ে ফেলবে। তারে আমরা নেতা বানাই, তারে ভোট দেই, তার গলায় মালা দেই। তার নীতি নৈতিকতাটা কি যাচাই করে দেখছেন? যারা ভাবেন যে নীতি নৈতিকতা তার কেমন, কাজী এগুলা দান্দিক বস্তুবাদের আলোকেই আমাদেরকে যদি সমাজটাকে না দেখি, এই সমস্যার ভিতরে আমরা পড়ে থাকবো এবং অচেতনভাবে ভুল করে আমরা মানুষের নীতি নৈতিকতার উপরে আক্রমণ করব, বা নীতি নৈতিকতা ইমান আমার নাই বলে আত্মতৃপ্তি করব। আসলে নীতি নৈতিকতা এগুলো একটি সমাজ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থার ভেতর থেকে জন্ম হয়। যেটা উদাহরণ আমি দিয়েছি, ওবামা বা ট্রাম্পের ছেলে এনে ওই যে মুখলেস চোরের বাড়িতে রাখেন, এখানেও বড় হলে ওর নীতি নৈতিকতা কি হবে? আর মুখলেস চোরার ছেলেকে জন্মর পরেই ওবামার বাড়িতে রেখে নিয়ে আসেন। তারপরে চট্টগ্রামের সালমানের ছেলের জন্মের পরেই ট্রাম্পের ঘরে রেখে আসেন, ও ওইখানে বড় হবে। দুইটা উৎপাদন ব্যবস্থা, দুইটা এনভায়রনমেন্ট, দুইটা দুরকম চরিত্র হবে। এর থেকে সহজ সরল করে বুঝাবার আর আমার কিছু নাই। কাজে আমার আছে প্রসঙ্গ ছিল ইমান আমান বা নীতি নৈতিকতার অভাবের পেছনে, অভাবের নেপথ্যে কারণ। তা বলতে গেলে আমার এই কথাটার ভিতরেই আমার এই এত সময়ের আলাপের ভিতর দিয়া বোঝাতে চেষ্টা করেছি যে মানুষের ইমান আমান বা নীতি নৈতিকতার অভাবের নেপথ্যে কারণগুলো আমি যা ব্যাখ্যা করলাম,
এটি আর সবাইকে বিচার করে দেখতে হবে। সর্বশেষ আমি কথাটা শেষ করব, নীতি নৈতিকতার কোনো কারখানা নাই যে ওখানে কারখানার থেকে কিনে আনবো, নিয়ে আমার ছেলেপেলেদেরকে পানি দিয়ে একটা নীতি নৈতিকতার ট্যাবলেট খাইয়ে দেবো, ছেলেপেলের নীতি নৈতিকতা ঠিক হয়ে যাবে। নীতি নৈতিকতার কোনো কারখানার ট্যাবলেট খাওয়ার ব্যাপার না। বা মৌলভী সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে এসছে অনেক অভিভাবক যে আমার ছেলের একটু মাতাল মাতাল ভাব, আমার ছেলেটা একটু এই দোষ আছে, তাবিজ দেয়। কাজে এগুলা তাবিজ দিয়া, সুতা পড়া দিয়া, আর কারখানার থেকে কোনো ট্যাবলেট নাই, নীতি নৈতিকতার কোনো ট্যাবলেট নাই। নীতি নৈতিকতার সৃষ্টি হবে সমাজতান্ত্রিক ব্যবস্থায়। পুঁজিবাদী, ধনতান্ত্রিক, সাম্রাজ্যবাদে নীতি নৈতিকতা দুই রকম। সর্বহারার ওয়ার্কার্স ক্লাসের নীতি নৈতিকতা আর বড়দের বুর্জুয়াদের নীতি নৈতিকতা। সর্বহারা অভাবে চুরি ডাকাতি করে, অপরাধ করে, বিচার তাদের হয়। পার্লামেন্ট সদস্য, রাজা, মন্ত্রী, এসপি, মিনিস্টার, ওরা অপরাধ করে এই কিষাণ পরিবার থেকে বেশি, এবং ওদের অভাবের কোনো দরকার হয় না। তারপর ওরা অভাব করে, ওদের বিচার হয় না। ওরা সমাজের সম্মানিত মানুষ হিসেবে পরিচিত। কাজে নীতি নৈতিকতা যে বিষয়গুলো আলাপ করলাম, এখানেই আমি শেষ কথাটার ভিতরে উল্লেখ করে দিলাম। সর্বহারা শ্রমিক শ্রেণী, সর্বত শ্রমিক শ্রেণীর কিছু অভাব করে, সে অভাব চাল ডালের জন্য। বড়রা যে লুটপাট, বাড়ি গাড়ি গহনাবদ্ধি করে, তাদের দরকার হয় না, তারপরে যেটা করে ওটাও একটা অভাবের জন্য করে। অর্থাৎ তার সার্টেইন লাইফ পাইতে হবে। সার্টেইন লাইফটা পুঁজিবাদী ব্যবস্থার সার্টেইন লাভ, নিশ্চিত জীবন ব্যবস্থাটা যে দিতে পারবে, যে ব্যবস্থা দিতে পারবে। কিন্তু কমিউনিস্ট ব্যবস্থায় পারে সার্টেইন লাইফ, নিশ্চিত জীবন ব্যবস্থা যদি কেউ পায়, সে মন্দ কাজ আর করবে না। কাজটা খারাপ সে তখন বুঝবে। আর এখন কাজটা জেনে শুনে বিষ পান করে, এতে এটা খারাপ কাজ, তারপরে ওটা সে কেড়ে। চালটা চুরি করে যখন সে ভাবে এটা খারাপ কাজ, কিন্তু সে চুরি করে। আর ওরাও চুরি করে, ওর কোন দরকারে চুরি করে? ও তো বড় লোকেরা ভাবে কি, জমিদাররা ভাবে কি আমার এই জমিদারি থাকবে না একদিন, বড় অফিসার ভাবে আমার ছেলে তো এরকম চাকরি পাবে না। কাজী দুহাত ভরে বিরতিহীন শোষণ করো, বিরতিহীন আয় করো, ঘুষ হাজানি যা আছে যে যা বলে বলুক, শুধু উপার্জন করো, ব্যাংকে জমাও। কারণটা কোথায় নিহিত? অনিশ্চিত জীবন। অনিশ্চিত জীবনটাকে দূর করতে হবে একমাত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্র দিয়ে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয়েছে নিশ্চিত ব্যবস্থা, সার্টেন ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা। একটি মানুষের সব নিরাপত্তা সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্ভব, সেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্ভব। খাদ্য নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপত্তা, মানে সার্টেইন লাইফটাই হলো সমাজতন্ত্র, কমিউনিজম সম্ভব, অন্য কোনো ব্যবস্থা সম্ভব না। তো থ্যাংক ইউ। আমি এর উপরে কিছু ধারাবাহিক নীতি নৈতিকতার উপরে কিছু ধারাবাহিক, আমার এই আলাপের পর্ব এখানে শেষ। আমার এই আলাপটা ছিল প্রশ্নোত্তর পর্ব। আর এই যে প্রশ্নগুলো এসেছিল যে ইমান আমার নাই, মানুষ সব খারাপ হয়ে গেছে, পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, মানুষ তো মানুষ কিন্তু তার আচরণ পশুর মতো, এই সমস্ত কথা আগে পরে হয়ে আসছে, কিন্তু ইদানিং এই কথা প্রচুর শোনা যাচ্ছে। সেজন্য আমি এই কথাগুলোই মানে ভিডিওর মাধ্যমে বললাম।
আমি এই কথাইগুলি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে লোকের সাথে আলাপ করি। আজকে আমি গোটা 20 কোটি লোকের সামনে আলাপ করলাম, অর্থাৎ দুনিয়ার সব জায়গা ফেসবুকে এটা আলাপ করলাম। কাজে এই আলাপেরই এটা প্রত্যুত্তর পর্ব, এই আলাপটাই ধারাবাহিক করব। আজকের এই আলাপ এখানে শেষ। থ্যাংক ইউ।